বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সে আজকে আমরা পাইথন ও ওপিতে আমরা ইনস্ট্যান্স অ্যান্ড ক্লাস ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। তো দেখেন আসলে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কি। আমরা যখন একটা ক্লাস তৈরি করি, ধরেন আমি এখানে একটা ক্লাস তৈরি করেছি, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করেছি, এটাতে কনস্ট্রাক্টর দিলাম এবং আমি সেই ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে ক্লাসটাকে কল করলাম। দেখেন আমি যখন কল করছি তখন সে কি করছে, নাম এবং দুইটার নাম আমাকে দিচ্ছে, যেহেতু আমি নেম দিয়েছি। এখন দেখেন ইনস্ট্যান্স ভেরিয়েবল হলো এমন একটা ভেরিয়েবল যা প্রতিটি অবজেক্টের নিজস্ব ডেটা সংরক্ষণ করে রাখে। যে দেখেন এটা ডেফিনেশনটা যদি শুরু করি, an instance variable is a variable that belongs to a specific object. Each object gets its own separate copy of the variable. পাইথন ভ্যারিয়েবলের প্রতিটি অবজেক্ট নিজস্ব ডাটা সংরক্ষণ করে রাখে। অর্থাৎ এটা এমন একটা ভ্যারিয়েবল পাইথন রাখে যা প্রতিটি অবজেক্টের ডেটা রাখে। এটা কিভাবে রাখে? ডেটাটা রাখে পাইথন ডিকশনারি ফরম্যাটে রাখে। আপনি যদি এভাবে সেটাকে দেখতে চান, দেখেন এই S1 এর সে ডিকশনারি ফরম্যাটে সে ডেটাটা রাখছে। আপনি যদি S2টা দেখেন, সে প্রতিটা অবজেক্টের ডেটাটা সে আলাদাভাবে স্টোর করে রাখে এবং সেটা ডিকশনারি ফরম্যাটে রাখে। তাহলে এর দ্বারা কি হলো? এর দ্বারা বোঝা গেল যে প্রতিটি অবজেক্টের আলাদা একটা নেম স্পেস আছে। নেম স্পেস সম্বন্ধে যদি কম জানা থাকে, আমরা ইনশাল্লাহ ভিডিও শেষে আবার নেম স্পেস নিয়ে আলোচনা করব। নেম স্পেস বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো। এখন মনে রাখেন যে প্রতিটি অবজেক্টের আলাদা আলাদা নেম স্পেস আছে এবং প্রতিটি অবজেক্ট নিজস্ব ডেটা সংরক্ষণ করে রাখে। এখন আসেন, তাহলে ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা বোঝা গেছে। অর্থাৎ পাইথনে ইনস্ট্যান্স ভেরিয়েবল হলো এমন এক ভেরিয়েবল যা প্রতিটি অবজেক্টের নিজস্ব ডেটা সংরক্ষণ করে রাখে। সেটা এই সেলফ ডট নেম, এই সেলফ ডট মার্কস এর কারণে। আর এই নেমটা সে বাড়ি থেকে সে ডেটা নেয়। এখন আসেন, এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, আরেকটা বিষয় আমরা ওপিতে আলোচনা করি, ক্লাস ভেরিয়েবল। এই ক্লাস ভেরিয়েবলটা কি? সহজ কথা, ক্লাস ভেরিয়েবল হলো এমন এক ভেরিয়েবল যা ক্লাসের সকল অবজেক্ট শেয়ার করে। ক্লাসের সকল অবজেক্ট কি করে? শেয়ার করে। এটা অবজেক্টের প্রপার্টি না, এটা হচ্ছে ক্লাসের প্রপার্টি। ধরেন আপনি একটা ক্লাস বানাবেন, যে এই ক্লাসের প্রত্যেকটা যখন অবজেক্ট ক্লাসকে কল করবেন, অবজেক্ট তৈরি করবেন, ওই ভ্যারিয়েবলের ডেটাটা সব জায়গায় প্রোভাইড হবে একই ডেটা। তাহলে এই যে ধরেন আমি এখানে একটা ক্লাস বানালাম, দেখেন আমি একটা ক্লাস বানালাম স্টুডেন্ট নামে। এই স্টুডেন্ট ক্লাসের স্কুল হলো কি ম্যাথ টু পাই স্কুল। একটা কনস্ট্রাক্টর বানালাম নেম। এখন যখন আমি S1কে অবজেক্ট তৈরি করে ক্লাস কল করব, S2 অবজেক্ট তৈরি ক্লাস কল করব, এই ভ্যারিয়েবলের এই ডেটাটা আপনার S1ও থাকবে, S2তেও থাকবে, S1ও থাকবে, S2তেও থাকবে। দেখেন আমি যখন এটা চালিয়েছি, ম্যাথ টু পাই S1 স্কুলেও আছে, S2 স্কুলেও আছে। অর্থাৎ ক্লাস ভেরিয়েবল হলো এমন এক ভেরিয়েবল যে ক্লাসের সকল অবজেক্টকে কি করছে? শেয়ার করছে। এটা ক্লাসের প্রপার্টি। আপনি যদি ওই যে পাইথন যেভাবে ইন্টারনালি এটাকে রাখে, সেটা যদি দেখতে চান স্টুডেন্ট ডগ দেখবেন। দেখেন
এই যে স্কুল, এটা স্কুলের ম্যাট টু পাই স্কুল, দেখছেন? এই যে স্কুল ভ্যারিয়েবলের কি আছে, ম্যাট টু পাই স্কুল ক্লাস প্রপার্টি এটা, এবং এটা মেইন ফাইলে রান হয়েছে এবং এটার বিভিন্ন বিষয় এখানে দেখাচ্ছে। এটা আসলে অবজেক্টের ভিতরে না, এটা ক্লাসের ভিতরে আছে। এখন এই কনসেপ্টটা কেন, এই কনসেপ্টটা খুবই জরুরি কিসের জন্য যদি বলি, সেটা হচ্ছে মেমোরি শেয়ারিং এর জন্য। সেটা কিসের জন্য? মেমোরি শেয়ারিং এর জন্য। দেখেন, আমি যখন এই স্টুডেন্ট দিয়ে, যখন একটা ক্লাস দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে আমি বানাবো, একটা ব্লুপ্রিন্ট দিয়ে যখন হাজার হাজার স্টুডেন্টের আমি তৈরি করব, তখন কি বারবার এই ম্যাট টু পাই প্রতিটা স্টুডেন্টের জন্য কি আলাদা আলাদা মেমোরির জায়গা নিবে? তাহলে আমার মেমোরিটা ওয়েস্ট হচ্ছে না? ধরেন আপনি 1,00,000 স্টুডেন্ট অবজেক্ট তৈরি করবেন, একটা ক্লাস স্টুডেন্ট ক্লাস ব্লুপ্রিন্ট দিয়ে 1,00,000 স্টুডেন্টের অবজেক্ট তৈরি করবেন। এখন স্টুডেন্টের অবজেক্ট যে তৈরি করবেন, প্রতিটা স্টুডেন্টের স্কুল একই, প্রতিটা স্টুডেন্টের স্কুল এক, ভিন্ন কি তাদের তাদের ভিন্ন, তাদের ক্লাস ভিন্ন, তাদের শ্রেণী ভিন্ন হতে পারে, তাদের রুল ভিন্ন, তাদের গ্রুপ ভিন্ন, কিন্তু স্টুডেন্টের স্কুল এক, অ্যাড্রেস প্রতিটি স্কুলের অ্যাড্রেস এক, প্রতিটি স্কুলের কোড নাম্বার এক, প্রতিটা স্টুডেন্ট স্কুলের কোড নাম্বার এক। তাহলে আপনি যদি এই বিষয়টা, এটা যে মেমোরি শেয়ারিং করে, আমি যদি দেখাই যে স্টুডেন্ট ক্লাসটা আমি স্কুল ভ্যারিয়েবল ক্লাস ভ্যারিয়েবল এটা রাখলাম, এটা স্টুডেন্ট এই অবজেক্টেও আছে, এই অবজেক্টেও আছে। এখন এটা দেখবেন, এটা কি আলাদা আলাদা মেমোরি নিচ্ছে? না, এটা একই মেমোরি পয়েন্ট অ্যাড্রেস করে। দেখেন এই যে, অর্থাৎ দুটার মেমোরি অ্যাড্রেস একই, একই অবজেক্ট শেয়ার হচ্ছে। এটাই পাইথনের মেমোরি অপটিমাইজেশন। এখন আসেন, আমরা উপরে বলেছিলাম নেম স্পেস, একটু নেম স্পেস নিয়ে আলোচনা করি। নেম স্পেস হলো এমন একটি জায়গা যেখানে পাইথনের বিভিন্ন নাম বলতে কি বুঝাচ্ছি আমি, পাইথনের ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, অবজেক্ট, এই নামগুলো সে সংরক্ষণ করে এবং কোন নাম কোন অবজেক্টকে নির্দেশ করে তা ট্র্যাক করে। বুঝাতে পারছি আমি? নেম স্পেস হলো এমন একটি জায়গা যেখানে পাইথন বিভিন্ন নাম, ভ্যারিয়েবল বলেন, ফাংশন বলেন, ক্লাস বলেন, অবজেক্ট বলেন, এই নামগুলো সংরক্ষণ করবে এবং কোন নাম কোন অবজেক্টকে নির্দেশ করে তা ট্র্যাক করবে। সহজ ভাষা, পাইথনের নাম রাখার আলাদা আলাদা ঘরকে নেম স্পেস বলে। একটা উদাহরণ দিই, ধরেন একটা স্কুল আছে, ক্লাস 6 এর ছাত্রদের আলাদা রোল নম্বর লিস্ট, 7 এর ছাত্রদের আলাদা লিস্ট, টিচারদের আলাদা হাজিরা খাতা। এখানে একই নামের ছাত্র, যদি আপনি ক্লাস 6-এ একই নামের ছাত্র থাকতে পারে, 7-এ একই নামের ছাত্র থাকতে পারে, কারণ কারণ তাদের নেম স্পেসটা আলাদা। পাইথনেও একইভাবে আলাদা জায়গায় একই নাম ব্যবহার করা হয়, আলাদা জায়গায় আপনি একই নাম ব্যবহার করছেন। নেম স্পেস যদি না থাকতো, তাহলে পাইথনে আপনি ব্যবহার করে পাইথন বুঝতে পারতো না। ধরেন এখানে আমি, আমার এটা হচ্ছে এক্সটা হচ্ছে গ্লোবাল স্কোপে আছে, এটা হচ্ছে লোকাল স্কোপে আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু কোনটা, পাইথন সেটা বুঝতেই পারতো না। এই কারণে নেম স্পেস কনসেপ্টটা আসছে। তো নেম স্পেসের কাজ কি? নেম স্পেসের কাজ হলো নেমগুলো স্টোর করা, নেম কমপ্লিট যেন না হয়, মেমোরিটা অর্গানাইজ হয়, স্কোপটা কন্ট্রোল হয়। আমরা পাইথনের স্কোপ শিখেছিলাম, এই প্লেলিস্টেই পাবেন পাইথনের স্কোপ, যদি জানা না থাকে দেখে নিতে পারেন। এখন ধরেন আমি যে এই এক্সটা আমি তৈরি করলাম, আমি যদি গ্লোবাল একটা ফাংশন আছে পাইথন, এটা কল করে দেখবেন অনেক কিছু দেখাবে। এই পাইথন এই কার্নেলে আমি এই নোটবুকে যা রান করছি, এই ভ্যারিয়েবলগুলো সব ডিটেলস এখানে সে রেখে দিয়েছে। অনেক লম্বা বিষয়, আপনারা দেখে নেবেন এইটা। এখন আসেন নেম স্পেস কত প্রকার।
নেম স্পেস সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে বিল্ট ইন নেম স্পেস, মনে রাখবেন নেমসটা 4 ধরনের। একটা কি, একটা বিল্ট ইন নেম স্পেস, আর একটা হচ্ছে গ্লোবাল নেম স্পেস। আমরা দেখব কোনটা কি। একটা হচ্ছে বিল্ট ইন নেম স্পেস, আর একটা হচ্ছে গ্লোবাল নেম স্পেস, আর একটা হলো লোকাল নেম স্পেস, আর একটা হলো কি লোকাল নেম স্পেস। এখানে আমি লিখছি। তারপর আরেকটা হচ্ছে ক্লাস নেম স্পেস। আমরা এখন চারোটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ক্লাস নেম স্পেস, তাহলে সরি, নেম স্পেস 4 ধরনের। একটা হচ্ছে বিল্ট ইন নেম স্পেস, গ্লোবাল নেম স্পেস, লোকাল নেম স্পেস, ক্লাস নেম স্পেস। এখন আসেন বিল্ট ইন নেম স্পেস কি। আমরা যে মনে করেন প্রিন্ট করি না পাইথনে, প্রিন্ট আপনার এই যে হ্যালো লিখলাম, এই যে প্রিন্ট ফাংশনটা, এটা হচ্ছে, এটা কিন্তু আমরা বানাইনি, এটা হচ্ছে বিল্ট ইন, পাইথনের বিল্ট ইন। আমরা দিলাম এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল দিলাম পাইথন, এবার আমরা দিলাম এই যে আরেকটা আছে আপনার লেন, লেন অফ এক্স। তাহলে দেখেন এই যে লেনটাও কিন্তু বিল্ট ইন একটা নেম স্পেস। আপনি পাইথনের বিল্ট ইন নেম স্পেস গুলো দেখতে পারেন, এই ইনপুট বিল্ট ইন স্ক্রল করে আপনি দেখতে পারেন কতগুলো নেম স্পেস আছে। তাহলে এই যে আমরা, এটা হচ্ছে বিল্ট ইন নেম স্পেস পাইথনের, এই যে প্রিন্ট। এখন আসেন সেটা বুঝলাম, গ্লোবাল নেম স্পেস কি। গ্লোবাল স্কোপের মধ্যে যে ভ্যারিয়েবলটা বা যে লেভেলটা দেওয়া হয় ডেটার, যে ডেটা যেটা রেফারেন্স করে সেটাই হচ্ছে গ্লোবাল নেম স্পেস। যেরকম এই যে আমি দিলাম এখানে এই যে এক্স ইকুয়াল 10 নেম দিলাম, এই এটা কিন্তু গ্লোবালের মধ্যে আছে, এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে যে কোনো স্কোপ থেকে। তাহলে দেখছেন এই গ্লোবাল করা করলে সব কিছু আমাকে দেখাচ্ছে। এটা অনেক বড় হবে, আর এর শেষে আছে নেম রোমান। তাহলে দেখেন এটা হচ্ছে গ্লোবাল নেম স্পেস। আপনি যদি এভাবে শুধু তাকে কল করেন, দেখেন এভাবে কল করলে এই যে 500 আসছে। তাহলে আপনি এই প্রিন্টে এক্স কে এভাবে দিলেও সে কি করে আপনাকে, অর্থাৎ পাইথন গ্লোবাল নেম স্পেস ডিকশনারি থেকে এক্স কে বের করছে। এই যে সব ডিকশনারি ফরম্যাটে আছে, দেখছেন কি ভ্যালু পেয়ার হিসাবে আছে। তাহলে পাইথন কি করছে, গ্লোবাল নেম স্পেস ডিকশনারি থেকে এক্স এর মানটা বের করছে। এখন আসেন লোকাল কি। লোকাল আমরা জানি যে এটা ফাংশনের ভিতরে থাকে, আমরা স্কোপের মধ্যে পড়েছিলাম। তাহলে এই যে টেস্ট একটা ফাংশন বানালাম, আমি ওয়াই দিলাম 100 এ প্রিন্ট লোকালস। তাহলে আমি যদি এভাবে দিয়ে, দেখছেন এটা এই যে ডিকশনারি ফরম্যাটে আসছে না, অর্থাৎ এটা হচ্ছে লোকাল নেম স্পেস, ইয়ার ভিতরে আছে, ফাংশনের ভিতরে আছে। আমি যদি এভাবে কল করি, দেখেন দেখেন 50 10 এভাবে কিন্তু সে এখন প্রিন্ট করে দেখাচ্ছে। এখন কিন্তু টেস্টটা কত, 50, এই যে এখানে দিছি আমি। তাহলে দেখেন কারণ কি, কারণ দুইটা আলাদা নেম স্পেস। এখানে দুইটা এক্স এর ভ্যালু কেন 50 আসছে, কারণ এটা এই এক্স থেকে যেটা পাইছে টেস্ট 50, এটা এই লোকাল নেম স্পেসে, আর এই এক্স এর ভ্যালু 10 দেখাচ্ছে, এই এক্স এর ভ্যালু এটা গ্লোবালে আছে। তাহলে আমরা বুঝলাম যে গ্লোবাল নেম স্পেস কি। এখন আসেন ক্লাস নেম স্পেস কি। ক্লাস নেম স্পেস হলো আপনি একটা ক্লাস তৈরি করছেন, সেই ক্লাসের নেম স্পেসগুলো। তাহলে এই যে এখানে একটা ক্লাস বানালাম আমি, বানিয়ে এই যে এবিসি স্কুল দিলাম, এইটাই হচ্ছে আপনার ক্লাস নেম স্পেস। দেখেন এই যে স্কুল, এটা ক্লাসের ভিতরে আছে। তাহলে এটা হচ্ছে আমার ক্লাস নেম স্পেস। ওপিতে নেম স্পেসটা গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসের ভিতরে নেম স্পেস দিতে হয়, অবজেক্টের ভিতরে নেম স্পেস আছে, মেথডের ভিতরে নেম স্পেস আছে, যেগুলো নিয়ে আমরা এখন আসেন ক্লাস নেম স্পেস তো বুঝলাম, অবজেক্ট নেম স্পেস কোনটা। অবজেক্ট নেম স্পেস হচ্ছে, ধরেন আমি একটা ক্লাস বানিয়েছি এরকম,
ওই যে উপরে যেটা বানালাম এইটার ভিতরে দেখেন ক্লাসের ভিতরে তো নেম স্পেস না, আমরা অবজেক্ট তৈরি করে নেম স্পেস দিয়েছি। তাহলে দেখেন এই যে নেম স্পেস আসছে না ডিকশনারি ফরম্যাটে, এটা হচ্ছে অবজেক্ট নেম স্পেস, এবং দুইটা সে আলাদা আলাদা করে রাখছে কারণ দুইটা অবজেক্ট, দুইটারই নেম স্পেস আলাদা। তো পাইথন যে নেম স্পেস খোঁজে এটার রুলটা মনে রাখবেন, এলইজিবি রুল। পাইথন যে নেম স্পেসটা খোঁজে সেটা কোন রোলে খোঁজে মনে রাখবেন, এলইজিবি রোল, অর্থাৎ প্রথমে লোকালে খোঁজে। প্রথমে সে কি করে লোকাল, তারপরে এনক্লোজিং। আপনারা এই প্লে লিস্টেই দেখবেন এলইজিবি স্কোপের একটা ক্লাস আছে, সেটা পড়লে দেখলে আপনারা মোটামুটি যারা বিগিনার আছেন বা স্কোপ এবং নেম স্পেস বিষয়টা ধারণা কম দেখতে পারেন। লোকাল খুঁজবে, পাইথন নাম খুঁজে এই অর্ডার ফলো করে, সেটা হচ্ছে লোকাল, এনক্লোজিং, গ্লোবাল এবং বিল্ট ইন। এখন এলইজিবির এক্সাম্পল যদি আমরা দেখি, দেখেন এই যে আমি যদি এই কোডটা চালাই, দেখেন তো কোনটা দিবে আগে, সে এক্স এর আউটপুট। আমি যে আউটারকে কল করলাম, আউটার ভিতর এক্স ইকুয়াল 20 আছে, আবার এখানে লোকালে আবার এক্স 30 আছে, তাহলে কোনটা দিবে সে? সে প্রথমে আপনার লোকালে খুঁজবে। এলইজিবি রুল মানে সে প্রথমে লোকালে খুঁজবে, যার কারণে আপনার এক্স এর ভ্যালু আসবে 30। এখন আসেন বলতে পারেন যে এনক্লোজিং পরেরটা তো ই, সেটা কিভাবে আমরা বুঝবো? এনক্লোজিং কিভাবে খোঁজে? তাহলে দেখেন আপনি একটা ভ্যারিয়েবল বানালেন এরকম এক্স ইকুয়াল 5, আউটার দিলেন এক্স ইকুয়াল 15, আবার ইনার দিলেন প্রিন্ট এক্স। এখন কোনটা আসবে? এইটা হচ্ছে এনক্লোজিং স্টেজে আছে, দেখছেন? এখন কিন্তু সে 15 দিবে আউটপুট। তাহলে পাইথনের ফরম্যাট হচ্ছে প্রথমে লোকালে খুঁজবে, তারপরে এনক্লোজিং, তারপরে সে গ্লোবালে যাবে, গ্লোবালে না পেলে সে বিল্ট ইনে দেখবে। তাহলে নেম স্পেসটা খুবই দরকার, এটার কারণে ভ্যারিয়েবলগুলো কনফ্লিক্ট করে না। আপনার ওপিতে সমস্যা তৈরি হইতো যদি নেম স্পেস না থাকতো। এখন আসেন আমরা নেম স্পেস আর স্কোপের পার্থক্য কোথায়? আমি তো আলোচনায় বোঝা যায় দুটো একই না। নেম স্পেস আর স্কোপের যে বিষয়টা সেটা হচ্ছে, নেম স্পেস হচ্ছে নেমটা কোথায় স্টোর হবে, নেম স্পেস হলো নেমটা কোথায় স্টোর হবে, আর স্কোপ হলো কোথা থেকে এটা অ্যাক্সেস করা হচ্ছে, লোকাল থেকে না এনক্লোজিং থেকে। আরেকটা বিষয় হলো নেম স্পেসটা আপনার স্টোরেজ সিস্টেম, আর স্কোপটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সিস্টেম। ডিকশনারি এবং নেম স্পেস একই কিনা, এটা একই না, মনে রাখবেন। ডিকশনারি আর নেম স্পেস এটা পুরোপুরি একই না। নেম স্পেস ইন্টারনালি অনেকটা ডিকশনারির মতো কাজ করে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিকশনারিটা হলো পাইথনের নর্মাল ডেটা স্ট্রাকচার, নেম স্পেসটা হলো পাইথন ইন্টারনালি নেমিং সিস্টেমটা ফলো করে কি ওই ডিকশনারি ফরম্যাটটা। ডিকশনারিটা ইউজার তৈরি করে পাইথনে, আর নেম স্পেসটা পাইথন নিজে ম্যানেজ করে। ডিকশনারি বানাতে আপনি যে কোনো কি ব্যবহার করতে পারেন, কিন্তু নেম স্পেসে কিন্তু ভ্যালিড আইডেন্টিফায়ার লাগবে। নেম স্পেস আপনি ডিকশনারিতে সাধারণ ডেটা স্টোর করতে পারবেন, কিন্তু নেম স্পেসের মধ্যে ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস স্টোর হতে পারে। তাহলে মোটামুটি নেম স্পেস নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্ত। এখন আসেন আমরা একটু ভ্যারিয়েবলের যে লুকআপ রুল দেখলাম আমরা, সেটা ক্লাসের মধ্যে কেমন আমরা একটু দেখি। ভ্যারিয়েবল লুকআপ রুল, পাইথন ভ্যারিয়েবল কি খোঁজে? পাইথন ভ্যারিয়েবল প্রথমে খোঁজে ইনস্টেন্স নেম স্পেস, মনে রাখবেন। পাইথন ভ্যারিয়েবল প্রথমে কি খোঁজে? ইনস্টেন্স ভ্যারিয়েবল খোঁজে, তারপরে ক্লাস নেম স্পেস খোঁজে, তারপরে প্যারেন্ট ক্লাস নেম স্পেস খোঁজে।
দেখেন, আমি যদি এই কোডটা চালাই, এই ক্লাসটা বানালাম, আমি অবজেক্ট কল করলাম, তাহলে আমার হবে ম্যাথ টু পাই। সিম্পল একটা ক্লাস। কি হলো এখানে? এখানে প্রথম অবজেক্টে গিয়ে সে স্কুল খুঁজতেছে ইনস্টেন্স নেম স্পেসে, তা অবজেক্টে গিয়ে সে পায়নি। সে কোথায় পেয়েছে? এটা ক্লাসের ভিতর, ওই যে ক্লাস ইনস্টেন্সে, ক্লাসে গিয়ে পেল। তাহলে আমরা বলতে পারি এটা হলো পাইথনের ভ্যারিয়েবল লুকআপ রুল। প্রথমে ইনস্টেন্স নেম স্পেসে খোঁজে, ক্লাস নেম, তারপরে ক্লাস নেম স্পেসে খুঁজবে, অথবা তারপরে গিয়ে এবং পরে গিয়ে প্যারেন্ট ক্লাস নেম স্পেসে খুঁজবে। তাহলে এই কোডটা ক্লাসটার উদাহরণের মাধ্যমে দেখতে পেলেন। আরেকটা বিষয় আমরা দেখি, যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, আরেকটা বিষয় হলো আপনার ক্লাসের ভিতরে যে ক্লাস ভ্যারিয়েবলটা আমরা বানাচ্ছি, সেটা ক্লাস, যে আমরা ক্লাসের যদি কোনো একটা ভ্যারিয়েবল ডিফাইন করে রাখি, যেটা মেথড এটা কাউন্ট করবে, তখন কিন্তু সেটা বারবার আপডেট হবে। অর্থাৎ ক্লাস ভ্যারিয়েবলটা কিন্তু বারবার আপডেট হবে। দেখেন, এখানে আমি একটা ক্লাস বানাচ্ছি, স্টুডেন্ট ক্লাসের ভিতর কাউন্টার নামে এটার একটা ভ্যালু দিছি আমি 0। এখন আসেন, এটা ক্লাস ভ্যারিয়েবলের ভিতরে আছে। যখন আপনি কনস্ট্রাক্টর বানালেন, এখানে এই যে আপনি সেটাকে আপডেট করছেন, যখন আপনি এটাকে আপডেট কিভাবে করছেন দেখছেন, ক্লাস ডট কাউন্টার ইকুয়াল ক্লাস ডট কাউন্টার প্লাস 1, অর্থাৎ আপনি এটাকে আপডেট করে দিচ্ছেন। এখন কিন্তু আপনি যতবার এটাকে 3বার চালিয়েছি আমি, দেখেন S1 একটা অবজেক্ট, S2, S3, যখন আমি এটাকে, এটার আউটপুট কত আসবে, এই স্টুডেন্ট ক্লাসের কাউন্টারটার আউটপুট কত আসবে, 0 আসবে না 3 আসবে? দেখেন তো, 3 আসছে না? তার মানে প্রতিবার অবজেক্ট তৈরি হলো, প্রতিবার অবজেক্ট তৈরি হলো। তাহলে প্রতিবার অবজেক্ট তৈরি হচ্ছে, ক্লাস ভ্যারিয়েবল আপডেট হচ্ছে, অবজেক্টটাকে ট্র্যাক করছে পাইথন। এটা হচ্ছে পাইথনের অবজেক্ট ট্র্যাকিং। তাহলে এই অবজেক্ট ট্র্যাকিংটা কি করে? অবজেক্ট কতগুলো তৈরি হয়েছে পাইথন সেটা ট্র্যাক করে রাখে। দেখেন এখানে অবজেক্ট 3টা 3 আসছে, ট্র্যাক করে রাখছে সে। এখন আসেন, আরেকটা বিষয় হলো স্ট্যাটিক ডেটা বলি আমরা। স্ট্যাটিক ডেটা, স্ট্যাটিক ডেটাটা কি? যে ডেটা সব অবজেক্টের জন্য একই থাকে, সেটা হচ্ছে আপনার স্ট্যাটিক ডেটা। স্ট্যাটিক ডেটাটা কি? স্ট্যাটিক ডেটা হলো যে ডেটা সব অবজেক্টের জন্য একই থাকে। দেখেন, static data means data that remains common and unchanged for all object। সব অবজেক্টে এটা, যেরকম আপনারা জানেন যে ফিজিক্সে আমরা অনেক সময়, যে ফিজিক্সে আমরা যে অভিকর্ষ ত্বরণ গ্র্যাভিটি সেটা ধরতাম 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আপনি ওই ধরনের কোনো আপনি সমস্যার সমাধান করছেন, তাহলে এই ভ্যালুটা আপনি প্রত্যেকটা মেথডের ভিতর বারবার দেওয়াচ্ছে, আপনি ক্লাসের ভিতরে দিয়ে দিলেন। আপনি এভাবে, এই যে ধরেন এই প্রথমে আপনি ক্লাসের ভিতরে এভাবে ক্লাস ভ্যারিয়েবলে রেখে দিলেন, তাহলে কি হচ্ছে, আপনার এটা বারবার এই ভ্যালুটা সেট করা লাগছে না। আপনি গ্র্যাভিটি হিসাব করবেন আপনি। তাহলে দেখেন, আমি যদি এভাবে লিখে দিই যে ক্লাস ভ্যারিয়েবলের ভিতরে, তাহলে এটা কি, এটা তো এটা একই থাকছে স্ট্যাটিক ডেটা। এইটা হচ্ছে স্ট্যাটিক ডেটা। আপনি গ্র্যাভিটিটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল, আর এই যে আমি লিখলাম সেলফ ডট ম্যাথ ভর, এই ম্যাথটা হচ্ছে তার ইনস্টেন্স ভেরিয়েবল, এবং আমি এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এটা হচ্ছে তার মেথড। মেথডের ভিতরে আমি আমি এটা সেট করে দিলাম। তাহলে দেখেন, এইটা আমি রান করলে আমি আমি ওয়েটটা পাবো। দেখেন, তাহলে আমার
এই যে আমি 10 দিলাম, তাহলে আমরা জানি কি ডাব্লিউ সমান এমজি। এই যে এটা জির মান 9.8, এম এর মান হচ্ছে আপনি দিয়ে দিয়েছেন এখানে 10। তাহলে এটা হচ্ছে এই যে এই স্ট্যাটিক ডেটার একটা উদাহরণ। আর আপনি এর আগে যে আলোচনা করেছিলাম কাউন্টারটা, আমি দেখাইনি সেটা। কাউন্টারটা আপনি যদি পাইথন দিয়ে দেখতে চান যে কাউন্টারটা কিভাবে আপডেট হচ্ছে, কাউন্টার কোথায় দিয়েছি আমি, এই যে এখানে, এখানে একটু খেয়াল করেন, দেখেন এই কাউন্টারটা তো আপডেট হবে। তাহলে প্রথম অবজেক্টে এটার যদি আমরা পাইথনে ইন্টারনাল দেখি ভিতরে কি হচ্ছে, ডিকশনারি ফরম্যাটে দেখেন, এই যে আপনি দেখেন কাউন্টার কিন্তু এখনো 1। তাহলে এই বিষয়গুলো আপনি যদি প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখতে চান, এগুলো আসলে বেশিরভাগ থিওরিটিক্যাল। ওপির বেশিরভাগ থিওরিটিক্যাল, কিন্তু আপনি ওপিতে এক্সপার্ট হতে হলে আপনি বেশি আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। ওপি পাইথনের এমন একটা কনসেপ্ট, এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আমি প্র্যাকটিস করব, তত আমার এটা সম্বন্ধে ভালো দক্ষতা তৈরি হবে, এবং এটাই দরকার। আপনি ডেটা সায়েন্স ফিল্ডে যেখানেই যান আপনি দেখবেন এই মডুলার কোডিংটা আছে। আমরা এখন তো শুধু ক্লাস বানাচ্ছি, ওপির একটা পার্ট সেটা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা পার্ট হলো আপনি ক্লাস বানানো। এটার ভিতরে অনেক বিষয় আছে, অনেক কিছুই কিন্তু থিওরিটিক্যাল। তো দেখেন এখানে এই যে দেখাচ্ছে কাউন্টার ইকুয়াল টু 1, দেখছেন? তাহলে দেখেন আমরা যদি একটা এই ক্লাস বানাই, যেখানে মানুষের হিউম্যান নামে একটা ক্লাস বানালাম, সেটা কি করবে, সেটা আমার পপুলেশন কাউন্ট করবে কতজন। আমি যদি এই ক্লাসটা বানাই, দেখেন এই যে এখানে ক্লাস ভ্যারিয়েবলের ভিতরে আমি 0 সেট করে দিয়েছি এবং সেটাকে আপডেট করে দিয়েছি। এখন এখানে আমি এইটা দুইটা অবজেক্ট তৈরি করলাম। এখন যদি আপনি হিউম্যান ডট পপুলেশন কল করেন, কয়টা আসছে? দুইটা আসছে না? এই যে দেখছেন। আবার আপনি এরকম একটা আমি ক্লাস বানালাম একই ধরনের, দেখেন যেখানে আমি টোটাল স্টুডেন্ট দিলাম 0 এবং এটা প্রতিবার আপডেট হচ্ছে। যতবার আপনি অবজেক্ট তৈরি করছেন ততবার আপডেট হচ্ছে। এখন ধরেন আমি এখানে আরেকটা বানালাম S3 ইকুয়াল, আমি দিলাম এখানে স্কুল ক্লাসের ভিতরে আমি নেম সেট করলাম কি, আমি নেম সেট করলাম, এটার নাম দিলাম আমি রহিম। তাহলে এখানে আসবে 3। এখন দেখেন পাইথন এভাবেই অবজেক্টের ভিতর যে পাইথন খুঁজতেছে সেটা সে কিভাবে খোঁজে। ক্লাস অবজেক্ট যখন তৈরি করলেন তখন সে চলে যায় ক্লাস এবং প্যারেন্ট ক্লাস, আমরা উপরে আলোচনা করেছিলাম বিষয়টা। দেখেন এটা হচ্ছে তার, এটাকে বলে MRO মেথড রেজলিউশন অর্ডার। এটা সম্পর্কে ধারণা নিতে পারেন, ইউটিউবে ভিডিও আছে। তাহলে দেখেন আজকের আমরা এই সেশনে যেগুলা বললাম আসলে কথাবার্তা, সেটা হচ্ছে বেশিরভাগে আসলে থিওরি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কি, আমি রিক্যাপ করছি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা মনে রাখবেন, এটা হচ্ছে পার্সোনাল ডেটা। কোন ক্ষেত্রে ব্যবহার করে? এটা ব্যবহার করে পার্সোনাল ডেটা। আজকের ক্লাসের রিক্যাপটা ধরেন এরকম। ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা হচ্ছে পার্সোনাল ডেটা, পারপাস, এটার পারপাস। ক্লাস ভ্যারিয়েবলটা হচ্ছে শেয়ার ডেটা। আপনি অনেকগুলো মেথডের ভিতরে আপনি এই ডেটাটা আপনাকে দিতে হবে, তাহলে সেটা ক্লাস ভ্যারিয়েবল। নেম স্পেসটা কি? নেম স্পেসটা হচ্ছে ভ্যারিয়েবল স্টোরেজ সিস্টেম। কাউন্টারটা কি? কাউন্টারটা হচ্ছে অবজেক্টকে ট্র্যাক করে।
স্ট্যাটিক ডেটাটা কি? কমন কনস্ট্যান্ট, এটা সব জায়গায় একই রকম থাকবে। মেমোরি শেয়ারিং যেটা দেখিয়েছি সেটা হচ্ছে অপটিমাইজেশন। তাহলে আজকের ক্লাসের আমাদের এই বিষয়গুলা অনেকটাই থিওরিটিক্যাল। কোডগুলো যদি বিগিনাররা একটু হাতে করেন, আর আমরা ক্লাস ইনশাল্লাহ প্রত্যেক এই ওপির ক্লাসে আমরা ক্লাস দেখব। প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।